অতীত থেকেই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল সৌদি আরব ও ইরানের মধ্যে। ছিল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতাও। কিন্তু এই প্রতিযোগিতার শত্রুতায় রূপ নেয়নি গত শতাব্দীর ৮০ দশক পর্যন্ত। তবে ইরান বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি শুরু করেন সৌদি আরবকে সরিয়ে আঞ্চলিক নেতৃত্বের স্থানে ইরানকে বসানোর প্রচেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্ময়কর গোপন তথ্যে। আপনাদের সাথে আছি আমি সাদিকুল ইসলাম। সৌদি আরব ও ইরান কেন একে অপরকে শত্রু মনে করে, আর ইয়েমেনের গৃহযুদ্ধে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্বের দায় কার কতটুকু, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। সৌদি আরব ও ইরান এই দুই দেশের মধ্যে সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মক্কা ও মদিনা দুই মসজিদের সেবক হওয়ার আকাঙ্ক্ষা। প্রথাগতভাবে সৌদি আরবে ওই দুই মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয়, এমনকি নিয়ন্ত্রণ করে আঞ্চলিক রাজনীতিও। ওই দুই দেশের সংঘাতের প্রথম প্রকাশ ঘটে ৮০ দশকেই। ইরানের সাথে ইরাকের যুদ্ধে সৌদি আরব স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেয় ইরাককে। দুই দশকে সম্পর্কের তিক্ততা সময়ের সাথে বেড়েছে, আর সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে রয়েছে মুখোমুখি অবস্থানে। সিরিয়াতে ইরান টিকিয়ে রেখেছে বাশার আল আসাদের সরকারকে, আর সৌদি আরবের সমর্থন পেয়েছে বিদ্রোহীরা। লেবাননে ইরানের সমর্থক হিসেবে পরিচিতি পেয়েছে হিজবুল্লাহ। এদিকে সৌদি আরবের সমর্থন ছিল সাদ হরিরের প্রতি। সৌদি আরব ও ইরানের ছায়াযুদ্ধে দুই দেশের মুখোমুখি অবস্থানের আরেকটি রূপ দেখা গেছে ইয়েমেনে। ২০১৫ সালে মনসুর হাদির সরকারের সমর্থনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব, আর ইরান সমর্থন করেছে বিদ্রোহী হুতিদের। আর দুই পক্ষই নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে বিপুল সামরিক ব্যয় করেছে, চেষ্টা করেছে কৌশলগত অবস্থানগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে। আর দুই পক্ষের এই মুখোমুখি অবস্থান দীর্ঘায়িত করেছে ইয়েমেনের গৃহযুদ্ধকে। সৌদি আরবের নেতৃত্বে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার ৯টি দেশ মিলে সামরিক আক্রমণ শুরু করে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে। তারা সামরিক সাহায্য দিতে শুরু করে সৌদি সমর্থিত ইয়েমেনের মনসুর হাদি সরকারকে। সৌদি আরবের সাথে যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, জর্ডান, মরক্কো, সেনেগাল ও সুদান। আর এইসব দেশের আন্তর্জাতিক সমর্থন নিয়ে আসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। আর বিপরীত দিক থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য রাজনৈতিক ও সামরিক সাহায্য নিয়ে হাজির হয় ইরান। এদিকে এডেন বিমানবন্দরের ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় হুতিদের পাশে দাঁড়ায় রাশিয়া। ফলে ইয়েমেনের অভ্যন্তরীণ সংকট পরিণত হয়েছে আঞ্চলিক সংকট হিসেবে। আর ইয়েমেনের গৃহযুদ্ধে অতপ্রতভাবে জড়িয়ে গেছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক গোষ্ঠীগুলো। কয়েক সপ্তাহের মধ্যে সেই সংকট সমাধান করতে পারবে ভেবে সৌদি আরব সরাসরি জড়িয়েছিল, কিন্তু সেই সংকট পেরিয়েছে অর্ধযুগেরও বেশি সময়। আর এই সময় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ২০,০০০-এরও বেশি অধিক সময় বিমান হামলা চালিয়েছে। আর বিভিন্ন গ্রুপের যোদ্ধাদের পাশাপাশি নির্বিচারে হত্যার শিকার হয়েছে হাজারো বেসামরিক মানুষ, নিহত হয়েছে হাজারো শিশু। এই গৃহযুদ্ধের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২.৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৩৩ লাখ মানুষ। প্রায় ২ কোটি মানুষ পাচ্ছে না স্বাস্থ্য সুবিধা। সমসংখ্যক মানুষ আছে খাদ্য নিরাপত্তাহীনতায়। প্রায় ৩.৫ লাখ শিশু ভুগছে চরম পুষ্টিহীনতায়। অর্ধেকের বেশি মানুষের কাছে নেই পর্যাপ্ত পানির সরবরাহ। অভ্যন্তরীণ প্রভাবকগুলোর পাশাপাশি অনেকগুলো আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট ইয়েমেনের এই সংকটকে দীর্ঘায়িত করেছে। তারা বাড়িয়েছে ইয়েমেনিদের দুর্ভোগ ও দুর্দশা। সৌদি আরবের ভূ রাজনীতি। হুরমুজ প্রণালী পৃথিবীর তেল সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি। জলপথের বাণিজ্য হওয়া তেলের ৩০% অতিবাহিত হয় এই জলপথ দিয়েই, আর অপরিশোধিত তেলের ৮৫% অতিবাহিত হয় এই পথে। প্রতিদিন পরিবাহিত হওয়া মোট তেলের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ব্যারেল। আর এই তেল রপ্তানি হয় জাপান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়ার মতো দেশে, যেগুলো পরিচিত তেলের বড় আমদানিকারক দেশ হিসেবে। হুরমুজ প্রণালীর উপরে নির্ভরশীল সৌদি আরবের তেল রপ্তানি, আর এই প্রণালীর উপরে নির্ভরশীল সৌদি আরবের অর্থনীতি। এদিকে হুরমুজ প্রণালীর অপর পারে রয়েছে ইরান, যারা প্রণালীকে কেন্দ্র করে সাজিয়েছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা। আর যে কোনো সময় ইরান হুরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি করলে সৌদি আরবকে তেল সরবরাহের বিকল্প পথ হিসেবে যুক্ত হবে লোহিত সাগরের দিকে। আর এই বিকল্প রাস্তার একটি গুরুত্বপূর্ণ অবস্থান হল এডেন বন্দর, যেখানে দুই পারের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। ফলে ইয়েমেনের নিয়ন্ত্রণ সবসময় দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এডেন বন্দরে হুতিদের পূর্ণ কর্তৃত্ব স্থাপন হলে ইরান দুই দিক থেকে সৌদি আরবে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারবে। তারা ধ্বংস করে দিতে পারবে সৌদি অর্থনীতিকে। আর এই সমীকরণকে মাথায় রেখে উভয় পক্ষ বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে ইয়েমেনের সংকটে। আর ইরান চেষ্টা করেছে সৌদি আরবকে ঘিরে ধরতে।
2015 সালে যখন সালমান বিন আব্দুলাজিজ সৌদি আরবের বাদশাহ হিসেবে মনোনীত হন, তখন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তার পুত্র মোহাম্মদ বিন সালমানকে। সৌদি আরবের রাজনৈতিক পরিমণ্ডলে তুলনামূলকভাবে নতুন এই প্রিন্স শুরু থেকে চেষ্টা করে থাকেন সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার। তিনি চেয়েছিলেন নিজের রাজনৈতিক ভিত্তি তৈরি করতে, আর নিজেকে দাদা আব্দুলাজিজ ইবনে সৌদের যোগ্য উত্তরসূরি প্রমাণের চেষ্টাও ছিল তাতে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুলাজিজ ইবনে সৌদ বেশ কয়েকবার হস্তক্ষেপ করেছিলেন ইয়েমেনের রাজনীতিতে, সামরিক অভিযান চালিয়েছিলেন বেশ কয়েকবার, নিয়ন্ত্রণ নিয়েছিলেন আসির তিহামার মতো শহরগুলোকে। আর নিজেকে দাদার যোগ্য উত্তরসূরি প্রমাণের তাড়না থেকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মোহাম্মদ বিন সালমানের প্রথম বড় পদক্ষেপ ছিল ইয়েমেনের আক্রমণ। তবে কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে এই আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধ শুরু করলেও ইয়েমেনের এই যুদ্ধ অর্ধযুগ পেরিয়ে গেছে। এদিকে সৌদি আরবের অর্থনীতির উপরে চাপ তৈরি করেছে ইয়েমেনের যুদ্ধ। সৌদি আরবে আসছে হাজারো শরণার্থী, সীমান্তে বেড়েছে চোরা কারবার। আর এইসবের পরও ইয়েমেনের যুদ্ধ থেকে সৌদি আরব নিজেদের প্রত্যাহার করতে পারছে না, কারণ মোহাম্মদ বিন সালমান এই যুদ্ধটাকে ব্যক্তিগতভাবেই নিয়েছেন। বেপরোয়া এই প্রিন্সের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ইয়েমেনের যুদ্ধে জয় প্রয়োজন, আর এই জন্যই দীর্ঘায়িত হয়েছে ইয়েমেনের যুদ্ধ। যে কোনো সংকটে শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে বৈশ্বিক পরাশক্তিগুলো, স্বাভাবিক করতে পারে বিভিন্ন দেশের মধ্যে চলমান অবস্থা। ইয়েমেনে চলা বর্তমান সংকটকে জাতিসংঘ আখ্যায়িত করেছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে। হাজারো বেসামরিক নাগরিকের মৃত্যু, শিশুদের চরম অবস্থিতে ভোগা আর জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলোর সংকটে ইয়েমেনিদের জন্য প্রয়োজন ছিল সংকট সমাধানের বৈশ্বিক উদ্যোগ। কিন্তু এই মানবিক সংকটে ক্রিয়াশীল প্রভাবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক যুক্তরাষ্ট্র বেশ কিছু কারণে ইয়েমেন সংকট সমাপ্তিতে কার্যকর কোনো ভূমিকা রাখেনি। আর তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নানা কারণ। প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভাব হয় যুক্তরাষ্ট্রের, আর সোভিয়েত ইউনিয়নের পতনের পর আবির্ভূত হয় একক পরাশক্তি হিসেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যবাদ আবর্তিত হয়েছে সৌদি আরবকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক সৌদি আরব। ফলে নিজেদের আধিপত্যবাদ বজায় রাখতেই ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের দিকে ঝুঁকেছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের অংশগ্রহণের ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি অনেকাংশে বেড়েছে। ওবামা প্রশাসনের শেষ সময় থেকে বিপুল পরিমাণে বেড়েছে সৌদি আরবের অস্ত্র ক্রয়। সৌদি আরব হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতা। এখন প্রশ্ন হচ্ছে, কবে সমাপ্ত হবে এই সংকট? I would make it very clear we were not going to in fact sell more weapons to them. We were going to in fact make them pay the price and make them in fact the pariah that they are. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা আসার পর উদ্যোগ নিয়েছেন ইয়েমেনের গৃহযুদ্ধের সমাপ্তি টানার, আর সাম্প্রতিক সময়ে হুতিদের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। কিন্তু ইয়েমেনের গৃহযুদ্ধ যতদিন সবগুলো পক্ষকে লাভবান করবে, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্ব ততদিন পর্যন্ত কোনো ধরনের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের প্রতিটি ইনফরমেশন বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোর ভেরিফাইড পেজ থেকে নেওয়া। যেহেতু ইনফরমেশনগুলো সম্পূর্ণ সত্য, তাই নিঃসন্দেহে ভিডিওটি শেয়ার করতে পারেন। মনে রাখবেন, সত্য জানার অধিকার আপনার আছে, আর এই সত্যই আপনাকে মুক্ত করবে। সাথেই থাকুন।